রাহিম। আম, আজকে আসলে আমি প্রথমবারের মতো নাটোরের জনগণের সাথে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে আসছি। আপনারা অনেকেই আমাকে চিনেন, অনেকে আমাকে চিনে না। আমি আপনাদের প্রিয় নেতা অ্যাডভোকেট রুহি কুদ্দুস তালুকদার দুলুর বড় মেয়ে। আমার নাম তাসনুভা তাবাসসুম রাত্রি। আপনারা বেশিরভাগ অনেকে যারা আমাকে চিনেন আমাকে রাত্রি হিসেবেই চিনেন। প্রফেশনাল লাইফে আমি একজন ব্যারিস্টার। আমি লন্ডন এলএলবি, দেন ব্যারিস্টারি পড়ে বারেট ল করে বাংলাদেশে এখন একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছি। এটার সাথে সাথে আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা। ওখানে আমি লতে, ডিপার্টমেন্ট অফ লতে লই পড়াচ্ছি, আইন আইন বিষয়ে পড়াচ্ছি তো লাস্ট অলমোস্ট 6 ইয়ার্স ধরে। তো এটা আসলে আজকে এখানে মূলত আসার পিছনে কারণ হলো আপনাদেরকে সবার সাথে মুখোমুখি হওয়া, আপনাদেরকে শুভেচ্ছা জানানো। আর আমার বাবার, আমাদের পরিবারের সবাই আমরা কতটা কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। আপনারা সব সময় আমাদের সাথে ছিলেন। আমার বাবা ফার্স্ট এমপি হয়েছে 1996-এ, আজ থেকে 30 বছর আগে। সেই দিন থেকে তার আগে সে সেক্রেটারি ছিল, বিএনপি সেক্রেটারি ছিল। সে ছাত্র জীবন থেকে পলিটিক্স করে এসেছে। আহ পুরো সময়ই আপনারা সবসময় আমার বাবার সাথে ছিলেন। আম, আমরা ছোটবেলা থেকে এখন অনেক বড় হয়েছি, এখনো ছোটই বলতে গেলে, বাট স্টিল সারা জীবনই আমার বাবাকে শুধু দেখেছি নাটোরের মানুষের জন্য, নাটোরের জনগণের জন্য। তার ভাবনা, তার চেতনা, তার লক্ষ্য, সে কি করতে চায়, আর সবচেয়ে বেশি যে আপনাদের সবাইকে সে ভালোবাসে, এটা দেখে আমরা আসলে বড় হয়েছি। আর ওইখানে আসলে কিছু কথা আজকে আপনাদের কি সে তার আমাদের ইনশাল্লাহ আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সেটা নিয়ে কিছু কি লক্ষ্য, আমরা কি ভবিষ্যতে দেখতে চাই নাটোরে, কারণ নাটোরের মানুষের কি কি দাবি, আর আমরা কিভাবে সেটাকে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলোকে আমরা কিভাবে রিজলভ করব। অ্যান্ড আমি নিজেও আপনাদের নাটোরের মেয়ে হিসাবে আপনাদের পাশে কিভাবে থাকবো, আপনাদের জন্য আমারও কিছু লক্ষ্য আছে, আমিও অনেক কিছু করতে চাই। সেসব নিয়ে আজকে আসলে আপনাদের সাথে মুখোমুখি হওয়া। আপনাদের তরুণ সমাজকে নিয়ে কেমন ধরনের ভাবনা? তো আমার পার্সোনালি আমি অ্যাকচুয়ালি অনেক কিছুই, আমার কিছু ভাবনা অনেকদিন ধরেই ছিল। আমাকে এখন আমার স্টুডেন্টরা অনেক সময় জিজ্ঞেস করে, আমার কলিগরা জিজ্ঞেস করে যে ম্যাম আপনি তো চলে বাইরে পড়াশোনা করে করে এসেছেন, ওখানে বেশিরভাগ সময় ছিলাম। আমি এখানে স্কুলিং করেছি, দেন স্কুলিং করার পর when I was 18, লাইক 18 বছর বয়সে আই লেফট। ওখানে যাওয়ার পর আমার অনার্স, তারপর আমার বায়োট ল কমপ্লিট করে ওখানেও ইন্টার্নশিপ করে দেন আমি এখানে ফেরত এসেছি। তো আমার অনেক সময় আমি 5 বছরের মতো বিদেশে ছিলাম, ওখানে পড়াশোনা করেছি। অ্যান্ড ওই টাইমেও আমাকে সবাই বলতো যে আপনি কেন ওয়াই ডোন্ট ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এখানে থাকছেন না কেন। আমাকে এখন আমার স্টুডেন্ট জিজ্ঞেস করে না আপনি কেন ফেরত এসেছেন। আমার কলিগরা বলে এখানে কাজ করছে, আমি চাকরি করি এখন। তো আপনি কেন চলে এসেছেন আসলে কারণটা যদি আমি বলি, ইটস অলওয়েজ বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট আমি আইন পেশায় আছি, আইন পেশায় পড়াশোনা করেছি। আসলে এটা কিন্তু আমার স্বপ্নের থেকেও বেশি আমার বাবার স্বপ্ন ছিল। ছোটবেলা থেকে সে খুব চেয়েছে তার মেয়ে ব্যারিস্টার হবে। আমি পড়াশোনা খুব ভালো ছিলাম, মেধাবী ছিলাম। অ্যান্ড ওইটাই আমি চেয়েছি যে যদি আমার মেধা আমি কাজে লাগাতে চাই, আমি আমার দেশে কাজে লাগাবো। আমার স্পেশালি বিং আ ওমেন, একজন মেয়ে হিসাবে আমি কি কিভাবে কাজ করতে চাই, এন্ড কিভাবে আমি আমার বয়সী এবং আমার থেকে ছোট বয়সী যারা, তাদেরকে এনকারেজ করতে চাই, ইন্সপায়ার করতে চাই যে তারাও যাতে তাদের প্রফেশনাল লাইফে যে সেক্টরে তারা কাজ করে তারা যাতে ভালো করতে পারে, কোনোদিন এমন না মনে করে যে তারা কোনো ছেলের থেকে কোনো অংশে কম। আমি কিন্তু আমার ছোটবেলা থেকে পারিবারিক এটাই শিক্ষা পেয়েছি, আমার 2 বোন। আমার বাবা কোনোদিনও মনে করেনি যে মেয়ে আর ছেলের মধ্যে কোনো তফাৎ আছে। তো সবসময় আমার এই ভিশনটাই ছিল, আমার লক্ষ্যটা ছিল যে আমি পড়াশোনা শেষ করব, আইন পেশায় থাকবো, আর আইনের মাধ্যমে আমি কাজ করব।
স্পেশালি নাটোরের জন্য আমার কিছু গোলস আছে, which is specifically in relation to education sector. আমার বাবার খুব ইচ্ছা নাটোরে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হবে, ইউনিভার্সিটি। আমার যদি একটু বাংলা ভুল থাকে প্লিজ আমাকে একটু আপনারা করবেন, মাফ করে দিন। আমার বাংলা যদিও আমি মনে করি মোটামুটি ভালো, বাট আমার প্রত্যেকটা সেক্টরে আমি যেখানে কাজ করি আসলে বেশিরভাগ সময় আমার ডিফারেন্ট আরেকটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, স্পেশালি প্রত্যেকটা কাজে অ্যাকচুয়ালি when I'm handling clients, when I'm talking in the court, everything involves একটু, যেটার জন্য আমার বাংলাটা মেবি খুব ভালো না হলেও মোটামুটি আমি মনে করি ভালোই। তা আমাকে একটু যদি ভুল হয় মাফ করে দিন। তো তার কৃষি বিশ্ববিদ্যালয়, তারপর একটা মেডিকেল কলেজ করার খুব ইচ্ছা। and আমার পার্সোনালি আমি ওই ইউনিভার্সিটি গুলাতেও কাজ করতে চাই। আহ, আমি একটু আগে আমার আমার খুব প্রিয় চাচু নাসিম আঙ্কেল, নাসির আঙ্কেলকে আমি বলছিলাম যে আমি খুব চাই যে নাটোরে প্রত্যেকটা ইউনিয়নে যাতে একটা কমপ্লেইন বক্স হোক, যেখানে সবাই যারা অ্যাননিমাস বলতে বোঝাচ্ছে যে যারা নাম ছাড়া তাদের যদি কোনো সমস্যা থাকে সেটা যাতে তারা বলতে পারে। অনেক সময় যেটা হয় আমরা দেখি যে অনেক সময় ভয়ে বা কোনো সময় কনফ্লিক্টের কারণে আমরা অনেক কিছু বলতে পারি না। অনেক সময় আহ অনেক বাবা পর্যন্ত বা ওই ইউনিয়নের যারা রিপ্রেজেন্টেটিভ তাদের পর্যন্ত যায় না অনেক কিছু, রাইট? যে আপনার ডোর টু ডোর যে সমস্যাগুলি, ওই সমস্যাগুলি যদি মানুষ ওপেনলি বলতে পারে, রাইট? তো ওটার জন্য যাতে আমরা একটা কমপ্লেইন বক্স, একটা যাতে আমরা যে সমস্যাগুলো তুলে ধরার মতো অ্যাননিমাসলি আমরা যাতে এই প্রবলেম গুলা লিখিত ভাবে দিতে পারি, সেই সমস্যাগুলো যাতে আমার বাবা পর্যন্ত পৌঁছাতে পারে, রাইট? আমরা এখানে অ্যাটলিস্ট 3 লাখের বেশি নাটোরে ভোটার, যাতে 3 লাখ ভোটারের কোনো সমস্যা যাতে কোনখানে না থাকে, এইটাই ইজ সামথিং দ্যাট আই ওয়ান্ট। আমার আইন পেশাতে নাটোরের নতুন যারা প্রজন্ম তারা যাতে ফিউচারে কাজ করে, স্পেশালি যারা মেয়েরা, তারা যাতে প্রত্যেকটা সেক্টরে আগিয়ে যায়। আমিও নিজেও আমার লিগাল যে কাজগুলা করছি এটা যাতে লিগাল এইড যেটাকে বলা হয়, যে আপনি ফ্রিতে প্রো বোনো কাজগুলা যেটা আপনি করেন, ওটা হলো ওটার মতো যাতে একটা লিগাল এইড আমরা না করে করতে পারি, যাতে যাদের সমস্যা আছে, যারা আহ, মামলা বা অনেক ধরনের সমস্যা, স্পেশালি আমাদের নাটোরের যারা মহিলারা নতুন প্রজন্মের যারা অনেক ধরনের প্রবলেম আমরা জব সেক্টরে ফেস করি, লাইফে ফেস করি, ওই প্রবলেম গুলা যাতে তারা বিনামূল্যে তারা এই ইনস্টিটিউশনের মাধ্যমে আহ আমরা যাতে হেল্প করতে পারি। লিগাল এইড বেসিক্যালি ইজ অ্যান ইনস্টিটিউশন যেখানে আপনি যে কোনো ধরনের ফ্রিতে, যেটাকে আমরা বলি যে ফ্রিতে আপনি তাদের মামলাগুলি আপনি কাজ করবেন আর কি, রাইট? সো ওই জিনিসগুলো আমার খুব ইচ্ছা আছে যে নাটোরে এই প্রবলেম রিজলভ যাতে আমরা করতে পারি। এছাড়াও জব সেক্টরেও আমি স্পেশালি মনে করি যে আমার বাবা আজ থেকে 20 বছর আগে নাটোরে কিশওয়ান, নির্বিদ্যা, প্রাণ, পার্টেক্স, এই ইনস্টিটিউশন গুলো এসেছে। আমি মাঝে মাঝে চিন্তা করি যে 20 years ago তার বয়স কতই ছিল, রাইট? সে সেই সময় চিন্তা করেছে যে বাংলা নাটোরের যারা নতুন প্রজন্ম, যারা ইয়াং, তাদের যাতে চাকরির একটা ব্যবস্থা হোক। এবার আমার পার্সোনালি আমিও এটাতে বাবাকে বলেছি আমি ইনভলভ হতে চাই, যাতে নাটোরের ডোর টু ডোর যতজন ভোটার আছে, যারা ইয়াং, যারা এখন কাজে ঢুকবে, যারা পড়াশোনা কমপ্লিট করেছে, তাদের যাতে বিদেশে যেতে না হয় চাকরির জন্য, তাদের যাতে তারা নাটোরেই ভালো ইনস্টিটিউশনে চাকরি করে তারা তাদের ফ্যামিলির সাথে, তারা তাদের পরিবারের সাথে থাকতে পারে। তো দিস ইজ সামথিং দ্যাট, যেটা আমার একটা ভিশন নাটোরের প্রতি, যে এখানে একটা ভালো ইউনিভার্সিটি থাকবে যেটা নাটোরে নাই, এখানে মেডিকেল কলেজ থাকবে, এমন একটা কমপ্লেইন করার মতো একটা জায়গা থাকবে যেখানে সবাই কমপ্লেইন করতে পারবে। অ্যান্ড নাটোরের সবার সাথে স্পেশালি মহিলাদের সাথে আমি কাজ করতে চাই, অ্যান্ড তাদের যত ধরনের সমস্যা আছে সেটা লিগালি, বিকজ আমি যেহেতু একজন আইনজীবী, তো লিগালি যাতে আমি তাদেরকে সাহায্য করতে পারি, এই টাইপের আমার ইচ্ছা আছে। ইনশাল্লাহ যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আমার বাবার সাথে আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করতে চাই। ইউনিয়ন পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে একটা কমপ্লেন বক্স, যেটা এখন তরুণ প্রজন্মের বাংলাদেশ জেনজি, যেটা বলছিলাম বলেছে জেনজি এগিয়ে যাবে না, সেটা যদি হয় তাহলে
এই যে কমপ্লেন বক্সের কথা বললেন, এই কমপ্লেন গুলো আসলে মূলত আইনগত, আপনি হয়তো ব্যারিস্টার, এগুলো আজকে আইনগত ভাবে সমাধান করা যায়। এই কমপ্লেন গুলো নেবেন নাকি সব ধরনের সমস্যার কথাই আসলে বলছি আমি, যে সমস্যা আসলে তো সবসময় কিন্তু লিগাল প্রবলেম তো অফকোর্স আমি নিজে একজন লয়ার হিসেবে আমার লিগাল প্রবলেমকে দেখি, কিন্তু আমার বাবার কাছে যখন আপনার কোনো সমস্যা নিয়ে আসবেন সেটা তো ওটা অফকোর্স হবে না। কমপ্লেন বক্স বলতে একটা রাজনীতিবিদ হিসেবে যে কোনো সমস্যা আমি দেখি আমার বাবার কাছে, মানুষ ছোট ছোট সমস্যার জন্য তারা কিন্তু বাবা পর্যন্ত পৌঁছাতে পারে। বাট হোয়াট অ্যাবাউট লাইক অল দ্য রিমোট প্লেসেস? কালকে আমি একটা জায়গায় গেলাম, কাকুরিয়া ইউনিয়নের জালালাবাদ গ্রামে, রাইট? গ্রাম টু গ্রাম কিন্তু আপনারা সবসময় আমার বাবা পর্যন্ত তাদের পৌঁছানো অনেক ডিফিকাল্ট, আর পৌঁছানোর জন্যও তো অনেক মানে খরচ লাগে, আপনি যাবেন ঢাকায়, দিস ইজ আ হোল, ইটস আ ভেরি লং প্রসেস। আপনি যদি তাদের জন্য একটু সিম্পল করে দেন, গ্রামবাসীরা যদি একটা প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে গ্রামে যদি একটা কমপ্লেন বক্স থাকে, আর ওই কমপ্লেন গুলো যদি তারা অ্যাননিমাসলি দিতে পারে, তাহলে কিন্তু আপনি সলভিংটা আরো জলদি হবে, রাইট? দ্যাটস হোয়াট আই থিঙ্ক। মেবি এটাতে আমার মেবি ভুল থাকলে আপনি আমাকে কারেক্ট করতে পারেন, বাট আমার মনে হয় যে অফকোর্স আমার ডিজিটাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়াও তো আছে, বাট সোশ্যাল মিডিয়া ছাড়াও আহ, যারা আমাদের যে কিছু কিছু রিমোট ভিলেজেস, রাইট, রিমোটের মানে যেই জায়গাতে অত্যন্ত গ্রাম, রাইট, ওখানে দেখা যাচ্ছে আপনি ফেসবুক বা ইন্টারনেটও যাচ্ছে না, তাদের প্রবলেম গুলা কিভাবে বাবার কাছ পর্যন্ত আসবে? আমি যখন 8 সালে আমার আম্মুর সাথে ইলেকশন ক্যাম্পেইনে গিয়েছি, আমি অনেক ছোট তখন, তো তখন তো আসলে ওভাবে অত বুঝিনি। 18 সালে আমি বেরই হতে পারিনি আমার বাসা থেকে। আমার আম্মু যতটুকু পেরেছে তার ফুল চেষ্টা দিয়ে আমি আমার মনে করি আমার দেখা আমার মায়ের থেকে সাহসী মেয়ে মহিলা আমি জানি না, আমি চিনি না। আমার মা প্রচন্ড সাহস দেখিয়েছে, যে সেই 18 সালে আপনাদের আহ যে অবস্থাতে সে ফাইট করেছে একটা নিষিদ্ধ দলের হামলা, সবকিছু সে নিজে ফেস করছে, ট্যাকল করেছে। অ্যান্ড ওই সময় আমি দেখেছি যে এরকম অনেক অনেক জায়গায় তারা আসলে রিচ করতে পারে না, তাদের আশাটা তাদের প্রবলেম গুলো পর্যন্ত বাবার কাছ পর্যন্ত পৌঁছানোটাও অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে এই টাইপের যদি অবস্থান থাকে যে প্রত্যেকটা জায়গায় জায়গায় ইউ হ্যাভ আ কমপ্লেন বক্স, বা অ্যাটলিস্ট প্রবলেম গুলা আপনারা তুলে ধরতে পারবেন, তাহলে ওটা রিজলভ করাটা ইজিয়ার হবে। তখন জানা যাবে, যেরকম আমরা জানি রাইট নাও নাটোর একটা খুব বড় প্রবলেম হচ্ছে হলো গ্যাসের সমস্যা, রাইট? তো আমি জানি ইনশাল্লাহ, আমার বাবা আই থিঙ্ক অনেকবার বলেছে যে ইনশাল্লাহ এবার যদি সে নির্বাচিত হয়ে এমপি হয়ে নাটোরে আসতে পারে, ইনশাল্লাহ সে এই সমস্যাটা রিজলভ করে দিবে। সে এটা প্রমিস করেছে। এটা আসলে একটা সমস্যা যেটা আমরা এই বুঝি যে সবার জন্য এটা একটা বিশাল বড় প্রবলেম। মিলস চালানো, কোনো ইনস্টিটিউশনে কাজ করা, বাসা বাড়িতে সবার জন্য গ্যাসের প্রবলেমটা আসবে না, ভেরি বিগ প্রবলেম। এটা যদি রিজলভ হয়ে যায় তাহলে নাটোরবাসীদের আসলে একটা সমস্যা রিজলভ হয়ে গেল। বাট এটাই কি শুধু প্রবলেম? আরো অনেক সমস্যা আছে, রাইট? সেই সমস্যাগুলোও তো রিজলভ করতে হবে। আর এই রিজলভ করার দায়িত্বটা কার? আপনারা কার কাছে যাবেন? আপনাদের যে রেপ্রেজেন্টেটিভ তার কাছেই তো যাবেন। আপনাদের রেপ্রেজেন্টেটিভ, আমাদের ধানের শীষের এবার রেপ্রেজেন্টেটিভ ইনশাল্লাহ রুহুল কবির তালুকদার বলেছে, তার যদি কোনো ধরনের আপনাদের নাটোরবাসীর কোনো সমস্যা থাকে, সেইটা সলভ করার দায়িত্ব হলো তার। দীর্ঘ সময় আপনাদেরকে আমরা দেখেছি জেলে এসে, সে সময় আপনারা ছোট ছিলেন। ছোট না, বড় ছিলাম। বড় আমি আই ডোন্ট থিঙ্ক আমি লাস্ট 1 বছর ছাড়া প্রত্যেক বছরই আমার বাবা জেলে গিয়েছে। সে সময় আপনাদের কষ্টের অনুভূতিটা কেমন? আহ অভিভাবক জেলে আপনি আসলে বাবা আমি কারাবাস ও রাজনৈতিক দমন নিপীড়নের যে বিষয়টা, সেই সময় থেকে আপনার মানসিক অবস্থাটা আসলে মানসিক অবস্থা যদি বলি, এখনো আসলে চিন্তা করলে আমার আমার এখনো আমার কাছে মনে হয় না যে আমরা কি অ্যাকচুয়ালি নর্মাল লাইফে আবার ফেরত চলে যেতে পারবো না কিনা। এটা মানে এখনো আমি মনে করি না যে আমি নর্মাল লাইফে আমি যেতে পারবো, বা আসলেও কি আমাদের লাইফটা কোনো একদম কি নর্মাল কোনোদিনও হবে কিনা। কারণ এখনো মনে হয় যে আবার কোন দিন মানে এই ট্রমাটা আসলে কোনোদিনও কি যাবে। বিকজ আপনারা দেখেন সবার এক এক ধরনের ট্রমা থাকে।
আপনারা এক এক ভাবে দেখেছেন, কিন্তু আমরা পরিবার হিসাবে যে জিনিসগুলো ফেস করেছি, এত কিছু আছে বলার। বা যদি জাস্ট শর্টলি লাইক একটু ব্রিফলি যদি আমি বলতে চাই, যেরকম 2006 থেকে 8, রাইট, 2 বছর যখন আমার বাবা জেলে ছিল, আমার আম্মুর নামে মামলা হয়েছে। আমার আম্মু, আমার বোন ও আমার বোনের বয়স তখন 5 বছর বয়স, 6 বছর বয়স। তো ওই সময় 2006 সালে ওকে নিয়ে আমার আম্মু পালিয়ে আছে। আমি তখন ওই বাসায়, আমি লাইক 11 years old, আমি ক্লাস গ্রেড 4-এ পড়ি, গ্রেড 5-এ উঠবো। ওই সময় আমি ওই বাসায় একা। আম্মু আমাকে সহ পালাতে চেয়েছে, বাট আমি যেহেতু লেখাপড়ায় ভালো ছিলাম খুব, পড়াশোনা তখন তো সিরিয়াস, তখন যদি আমি একটা দুইটা ক্লাস বাদ দিয়ে দেই, আমার বন্ধু তখন অনেক ছোট, তো ওকে নিয়ে আম্মু পালিয়েছিল। আমি বাসায় থেকেছি, আমাকে আম্মু, আমি বলছি না আমি বাসায় থাকবো, কারণ আমি পড়াশোনা চলা অবস্থায় আমি এখন যাব না। আমি ক্লাসে অলওয়েজ ফার্স্ট আসতাম। আমি সবসময় ভেরি গুড এট স্টাডিজ, মেধাবী ছিলাম, পড়াশোনা সবসময় ভালো করেছি। ওই সময় ওই অবস্থায় আমার বাবা জেলে, আমার আম্মু পালিয়ে গেছে আমার ছোট বোনকে নিয়ে, ওই অবস্থায় আমি পড়াশোনায় ওই কন্টিনিউ করেছি। ওই বছরও আমি ফার্স্ট এসেছি। আমি ওই বাসায় একদম একা। আম, আমার নানু এসে এসে মাঝে মাঝে থাকতো। আমি ওখানে পড়াশোনা করছি, আম্মুর সাথেও কথা হচ্ছে না কারণ আম্মু পালিয়ে আছে। একটা মেয়ে ছিল আমার বাসায়, ওই মেয়ে আমাকে দেখে রাখতো, ও রান্না করতো। আর আমি স্কুলে যেতাম, ওটার জন্য আমার একজন আঙ্কেল ছিল। আঙ্কেল আমাকে স্কুলে নিয়ে যেত, নিয়ে ফেরত দিয়ে যেত। তো আসলে আপনারা যে চিন্তা করেন যে 11 বছরের একটা বাচ্চা, তার অবভিয়াসলি লাইক লাইফে তারা বাবা মারা তাদের সাথে থাকবে। তারা বাবা মারা তাকে স্কুলে নিয়ে যাবে, স্কুলে না নিয়ে গেলে স্কুলের পরে অনেক সময় তো you go through so many things. It's a transition period. 11-12 years old, if a kid is 11 or 12 years old, ও একটা ট্রানজিশন দিয়ে যাচ্ছে কিন্তু লাইফে একটা, ওই সময় আপনি ছোট থেকে কিন্তু you're just stepping into your teenage years. ওই সময় আমি পুরা একা। আমি আমার নিজের পড়াশোনা কন্টিনিউ করছি। আমি আই ডোন্ট ইভেন নো আমি আমার আম্মুকে আবার কোনো সময় দেখবো না কিনা, আমার আম্মুর সাথে আমার কোনো সময় দেখা হবে না কিনা, কিন্তু আমার আম্মু পালিয়ে আছে, আমার বাবা জেল, আমি জানি না আমার বাবার সাথে আমার কোনোদিন দেখা হবে না কিনা। মানে আমি আহ, মানে আমার আন্ডারস্ট্যান্ডিংটা ওটা ছিল না। আই ডোন্ট থিঙ্ক একটা 10 বছর বা 11 বছরের বাচ্চা এটা বুঝতে পারে যে জেল মানে কি, জেলে যাওয়া কি আবার কোনোদিন ফেরত আসবে না কিনা। এটার পরেও যে শেষ হয়েছে তা কিন্তু না। ওটার পরে আমি যখন আর একটু বড় হলাম, আমার এ লেভেল এক্সাম চলছে। এ লেভেল মানে হলো বাংলাতে যেটা হলো এসএসসি, রাইট, এসএসসি পরীক্ষা যেটা। সো আমার এসএসসি ওই সময় মানে আমার এ লেভেলের টাইমে আমার বাবা তখন জেলে গেল, এইচএসসি হায়ার সেকেন্ডারি, রাইট। তো আমার এইচএসসি সময়ও তখন মানে এ লেভেল যেটা, আমি যেটা ইংলিশ মিডিয়াম ছিল কিন্তু আমাদের এ লেভেল ছিল, তো এ লেভেলের সময় আমার পরীক্ষার সময় আমার বাবা তখন জেলে। আবার আমার পরীক্ষার টাইমে তখন হলো তারা আন্দোলন করছিল, ওই সময় আন্দোলনের সময় সবাইকে অ্যারেস্ট করলো, তখন আমার বাবাকে অ্যারেস্ট করলো। আমাকে আহ 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 মির্জা ফখরুল আঙ্কেল, আমি জেলে দেখা করতে গেলাম, আমাকে বললো যে তোমার বাবা এভরিডে কান্নাকাটি করে, সে এভরিডে বলে যে হলো আমার মেয়েটার পরীক্ষা চলছে, ওকে তো আমি সবসময় স্কুলে পরীক্ষার সময় নিয়ে যাই, ও একটু ইমোশনাল, আমি তো যেতে পারছি না স্যার, ও যে কিভাবে কি করবে। আই হ্যাভ সো ওইটা একটা টাইম গেল, ওখানেও আমি আমার বাবাকে পাইনি। তারপর আমার বাবা 2013 সালে যখন আমি লন্ডনে পড়াশোনা করতে যাব, আমার ল এর ফার্স্ট ইয়ার স্টার্ট করবো, আমার এ লেভেল কমপ্লিট হলো, আমি পড়তে যাব, তখন আমার বাবা জেলে। আমি লতে এ লেভেলে, এই যখন আমার বাবা জেলে ওই অবস্থায় আমি পরীক্ষা দিলাম, এ স্টার পেলাম। এ স্টার পেলাম, বাবা খুব খুশি যে না আমার মেয়ে লতে এত ভালো করেছে, ও এটা নিয়ে পড়াশোনা করুক, ও যেটা এটা চায় ও এটাই করুক। তখনও কিন্তু আমার বাবা জেলে। যখন পড়তে যাচ্ছি তখন আমার বাবা জেলে। আবার 2018 সালে আমার বাবার যে স্বপ্ন ছিল, ক্লাস 2 থেকে সে বলতো আমার মেয়েকে আমি ব্যারিস্টার বানাবো। যখন আমি ব্যারিস্টার হলাম, আমার যে গ্রাজুয়েশনের পিকচার আপনারা মেবি অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, ওখানে কিন্তু আমার বাবা নেই, কারণ তখনও আমার বাবা ছিল। তা আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট যে মুহূর্ত গুলা, যেখানে প্রত্যেকটা ছেলে মেয়ে চায় যে তাদের বাবা থাকবে, আমার বাবা অফকোর্স প্রেজেন্ট ছিল। সে সবসময় তার দোয়াতেই আমি আজকে এই জায়গায় এসেছি, আর তার স্বপ্ন এটা ছিল। কিন্তু আমি কিন্তু আমার বাবাকে পাইনি। প্রত্যেকটা ছেলে মেয়েদেরই তাদের স্পেশাল মোমেন্ট থাকে যে আমার আহ
বাবা মা সবাই একসাথে থাকবে। তার বাবা, আমার আম্মুই অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় আমাদেরকে সবকিছুতে বড় হওয়াতে, পড়াশোনাতে সাপোর্ট করতে পেরেছে, বিকজ বাবা বেশিরভাগ সময়ই জেলে ছিল, বেশিরভাগ সময় পালিয়েছিল। এন্ড সবচেয়ে সবচেয়ে খারাপ লাগে এটা চিন্তা করে যে যখন সে অসুস্থ হলো ওই সময়ও সে জেলে গেল। অসুস্থতার মধ্যেও সে জেলে তার ট্রিটমেন্ট চলছে, ওটাও আমাদের দেখতে হলো যে আমার বাবা অসুস্থ অবস্থাও সে জেলে গেল। লাস্ট 17 বছরে আই ডোন্ট থিঙ্ক 17 বারের থেকেও বেশি টাইম আমি আমার বাবাকে জেলে দেখেছি। আমাদের এই জীবনের যতটুকু সময়, আমরা এখন অনেক ছোট, বেশিরভাগ সময় আমরা বাইরে থেকে দেখে আমার বাবাকে জেলেই পেয়েছি। বাট তারপর আমি অলওয়েজ মনে করি যে এটা আমাদের জন্য, লাইক এটা আমাদের অত কষ্ট না, বিকজ আমি যখন চিন্তা করি যে নাটোরের জনগণ আমার বাবাকে যতটা ভালোবাসে, ওইটা যদি আমি কম্পেয়ার করি এটার সাথে, তখন আমার কাছে মনে হয় যে না, আমাদের কষ্টটা কিছু না। সে তার থেকে, তার ত্যাগ আর তার কষ্টের থেকে সে অনেক বেশি ভালোবাসা পেয়েছে। এন্ড এই ভালোবাসা ইনশাল্লাহ আপনারা ন্যাশনাল ইলেকশনের সময় আবার দেখিয়ে দিবেন, আবার 4th টাইম আপনারা আবার দেখিয়ে দিবেন ইলেকশনে আপনাদের ব্যালটের মাধ্যমে। অ্যান্ড দ্যাটস ইট। আমাদের কাছে এটাই সবসময়, আমাদের কাছে এটাই মনে হয় যে আমাদের আহ জীবনের চাওয়া পাওয়া সবচেয়ে, যদি সবচেয়ে মানে একটা কোর মেমোরি যদি আমি বলি, আহ আমার আহ আমার কাছে এটাই মনে হয় যে বাবা যে কষ্ট পেয়েছে, বাবার যতটা আহ ত্যাগ ছিল, ত্যাগ আছে, এতবার জেলে গিয়েছে। যে কোনো জায়গায় যখন আমরা যাই, নর্মালি মনে করেন একটা দোকানে গেলাম, কোনো একটা ইউনিভার্সিটিতেও যদি কেউ জিজ্ঞেস করে আপনার বাবার নাম কি, আর যখনই আমার বাবার নাম আমি বলি, ওয়ান থিং দ্যাট এভরি ওয়ান সবাই রিটার্নে বলে যে হ্যাঁ, আপনার বাবা অনেক ত্যাগী নেতা, অনেক কষ্ট করেছে। And আমরা নিজেরাও জানি, আপনারা যতটা মানুষ জানে তার থেকে বেশি আমরা নিজেরা জানি যে সে কত কষ্ট করেছে, কতটা ত্যাগ ছিল, ত্যাগ আছে। অ্যান্ড সবকিছুর মধ্যে এটাই যে আমার বাবার, আমার তার পরিবারের থেকে, সবকিছুর থেকে তার দলের প্রতি, নাটোরের জনগণের প্রতি তার যে ভালোবাসা, ওইটাই আমাদেরকে আসলে সান্ত্বনা দেয় যে হ্যাঁ, এটাই আমরা এটা একসেপ্ট করে নিয়েছি যে আমাদের যে কষ্টগুলো, ওই কষ্টগুলো আসলে কিছুই না, যখন আমি দেখি যে এই ভালোবাসাটা সে রিটার্নে পায়। আপনার দেশে নাই, শুধু দেশের বাইরেও কিছুদিন আগে একটা খুবই ভাইরাল হয়েছিল যে আপনারা লন্ডনে বা অনেক হ্যাঁ, জায়গায় কিন্তু আন্দোলন করেছেন আপনার বাবার মুক্তির জন্য, প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে হ্যাঁ, রয়েছেন। ওইটা আমার বোন ছিল, হ্যাঁ, তো ওকে জিজ্ঞেস ওটা ওনাকেই জিজ্ঞেস করবো। তোমার দল বলুন, হ্যাঁ বলুন। আচ্ছা, ওখান থেকে যে ওই যে সময়টা আপনি লন্ডনের মতো জায়গায় আন্দোলন করেছিলেন এবং আপনার বাবার মুক্তির জন্য আন্দোলন করেছিলেন, সেই সময়টা যদি একটু আমাদের share করতেন। আমি না 7 বছর ধরে লন্ডনে থাকি। তো কয়েক সময় দেশের অবস্থা এত খারাপ ছিল, আর আমার যেহেতু ওখানে আমি কাজ করি, আমি ওখানে চাকরি করি, আমি আসতে পারতাম না। তো আমার কাছে মাঝে মধ্যে মনে হতো আমি হয়তোবা আমার বাবার সাথে দেখাও হবে না। এর জন্য তখন আমি ওখানেই আমি আন্দোলনে গিয়েছি। আমি জানি না কাজ হবে কিনা, বাট আমার বাবা তখন জেলে, আর আমি লন্ডনে থেকে ফেরত আসতে পারছি না। আর আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি প্রোটেস্ট করেও, ইফ আই ক্যান ডু এনিথিং টু গেট হিম আউট, বাট অবভিয়াসলি আমি বিদেশে থাকি, তো ওখানে একা থাকি আমি। তো আমি বুঝতে পারছিলাম না ওই সময় যে আদৌ কি কবে আমাদের বাবার সাথে দেখা হবে। আর আর ওখানে লাইক দেশে থাকলে তো পরিস্থিতি বুঝেছি, ওখানে বসে পরিস্থিতি বোঝা যায় না। আর আমি দীর্ঘ 7 বছর ওখানে আটকে ছিলাম, ওখানে আটকে আসতে পারি নাই। লাইক আমি এখনো যে এখন টাইম যে চেঞ্জ হয়েছে, আমার কাছে আসলে বিশ্বাস হয় না। আমি এবার এত বছর পর হলিডেতে আসতে পেরেছি। আম, আমার কাছে সবসময় একটা ভয় কাজ করে যে আমি আসলাম, এখন কি আবার মানে একটা ট্রমা হয়ে গেছে এত বছরের, যে টাইমটা কি খারাপ যাবে। আমি লাইক যখন ফার্স্ট লন্ডনে গিয়েছি, আমি এত কষ্ট হয়েছে। আমি লাইক 3টা ওয়েট্রেসিং জব করতাম, ওয়েটার ছিলাম আমার স্টাডি কন্টিনিউ করার জন্য। অনেক কষ্ট করার পরে এখন আমি একটা ফাইনালি ভালো, ওখানে ভালো জায়গায় আছি। আমি আর্ট নিয়ে পড়াশোনা করেছি স্কলারশিপে, এন্ড ওখানে আমি চ্যারিটিতে কাজ করছি লাস্ট 2 বছর ধরে। আমি ফিলান্থ্রপিক ওয়ার্ক করি।
তো আমার প্ল্যান হচ্ছে নেক্সট কয়েক বছর ওখানে কাজ শিখে বাংলাদেশে এসে ওই ফিলান্থ্রপি ওয়ার্কে সেক্টরে কাজ করা। তো এখানে অনেক ফিলান্থ্রপি কাজ করতে পারি আমরা চ্যারিটেবল সেক্টরে বাংলাদেশে। এখানে অনেক progressive ওয়েতে উই ক্যান কন্ট্রোল ইট। তো আমার ওইটাই প্ল্যান নেক্সট। তোমার বাবার প্রতি নাটোরবাসীর যে অত্যন্ত এবং ভালোবাসা, এইটাকে তোমরা কেমন ভাবে দেখো? তোমার বাবার প্রতি নাটোরবাসীর যে ভালোবাসা, এইটাকে তোমরা কিভাবে দেখো দেখো? আসলে এটা আসলে এটা যদি আমি বলতে চাই, আমি আমাদের রক্ত দিয়েও আমি এবং আমার পরিবার রক্ত দিয়েও এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। যত আহ যে পরিমাণ নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে লাস্ট 17 বছর, নির্যাতন যে আঘাত পেয়েছে, যারা অনেকে আহ আহত হয়েছে, অনেকে মারা গিয়েছে, অনেক নির্যাতন হয়েছে। আমার কাছে আমি দেখতাম আমার আম্মুর কাছে ফোন আসে, কারো দোকান লুটপাট হয়ে যাচ্ছে, কারো দোকান বন্ধ করে দিচ্ছে, কাউকে মেরে ফেলছে। অনেক আমার অনেক প্রিয় চাচুরা, ভাইরা তাদেরকে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা আঘাত পেয়েছে, অনেককে পঙ্গু করে দিয়েছে সারা জীবনের জন্য। আমি তাদের সবার জন্য যে তাদের তাদের এই স্যাক্রিফাইসের কাছে আমাদের আমাদের রক্ত দিয়েও আমরা কোনোদিন এই কৃতজ্ঞ জানিয়ে এই ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না। আপনাদের সবার কাছে, নাটোরের সব জনগণের কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে আপনারা এত ভালোবেসেছেন আমাদের সবাইকে। আর আমার অফকোর্স যারা এই 17 বছরে যারা নির্যাতিত হয়েছে, যেসব ফ্যামিলির পরিবারগুলো সাফার করেছে, সবার কাছে আমি এবং আমার পরিবারের সবার সমবেদনা জানাচ্ছি। আর আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই একসাথে থাকবেন, সবাই একসাথে কাজ করবেন। একই লক্ষ্য কিন্তু আমাদের সবার, রাইট? আমাদের মার্কা একটাই, ধানের শীষ। and সেই লক্ষ্য নিয়ে আমরা সবাই আগাচ্ছি। তো যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই একসাথে কাজ করি, এর থেকে আই ডোন্ট থিঙ্ক এর থেকে ভালো বা এর থেকে আহ সুন্দরভাবে আমরা আগাতে পারবো। অনেকদিন পরে আমরা একটা নর্মাল একটা সাধারণ জীবন যাপন করছি নাটোরে। আমি এখন যখন আসি মনে হয় নাটোরের শান্তি ফিরে এসেছে। এখন আমার কাছে এটা মনে হয়, আর আমি জানি যে নাটোরের জনগণের কাছেও সম্ভবত এটাই মনে হচ্ছে, বা আমার কাছে যেটা মনে হচ্ছে সবার কাছে তাই মনে হচ্ছে। তাহলে আমরা শান্তিপ্রিয় ভাবে একসাথে আগাই, এটা অফকোর্স আমার সবার কাছে এটা অনুরোধ থাকবে। আহ মাঠে বললেন কিনা? আর বর্তমানে যে রাজনৈতিক সংস্কৃতি দেখা যাচ্ছে যে একে অপরকে দোষারোপের যে একটা সংস্কৃতি, সেই জায়গা থেকে আসলে আপনি পার্সোনালি যদি আমি এটা, আপনি যে কথাটা বললেন, এটা যদি আমি বলি, আসলে আমরাও দেখি নিউজ, সবকিছু দেখি। আর আমি আমার বোন, আমরা যেহেতু আমি যেরকম অনেক ট্রাভেল করতে পছন্দ করি, অনেক দেশ বিদেশে গিয়েছি, কাজও করি আসলে ফরেন, ইউজুয়ালি ফরেন কোম্পানিজদের সাথে আমি কাজ করি, আমি কর্পোরেট লয়ার। তো আমার কিন্তু বেস ইজ অলওয়েজ লাইক কর্পোরেট সেক্টর। আর আমাদের বেশিরভাগ কাজ কিন্তু ইন্টারনেটেই হয়, রাইট? যখন ইন্টারনেটে আমরা কাজ করি বা ইন্টারনেটে যে ধরনের কাজ হয়, ডিজিটালি কি জিনিসপত্র ইউজ করা যায়, আবার এই ডিজিটাল মিডিয়াকে, সোশ্যাল মিডিয়াকে কিন্তু আমরা অপপ্রচার করেও ইউজ করতে পারি। মিথ্যা রেকর্ডিং, ফেক ভিডিওস, এটা কিন্তু বানানো, কিন্তু সেটার জন্য কিন্তু আপনার ডলারও লাগে না, আপনার $2 লাগে না একটা ফেক ভিডিও বানানোর জন্য, একটা ফেক রেকর্ডিং বানানোর জন্য। এখনকার জেনারেশনটা যদি আমরা চিন্তা করি, আমাদের বাবার যে আগে 3টা ইলেকশন ছিল তার থেকে এটা অনেক ডিফারেন্ট। কারণ এখন আমাদের ডিজিটাল ক্যাম্পেইনিং হয়, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনিং হয়। যারা আমাদের নিউ জেনারেশন, জেনজি, আমি মিলেনিয়াল, আমার বোন জেনজি, রাইট? তো আমাদের জেনারেশনের কিন্তু ভোট ইজ থ্রু সোশ্যাল মিডিয়া। এখন সোশ্যাল মিডিয়াতে এটার আবার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ যেটা হলো, ক্ষতি, যেটা ক্ষতিও আছে। সেটা কিরকম ক্ষতি, যে আমি অনেক সময় মিথ্যা অপপ্রচার চালাতে পারি, মিথ্যা ভিডিওস বানাতে পারি। এটা কিন্তু 1 সেকেন্ডের ব্যাপার, একটা ফেক ভিডিও বানানো, একটা ফেক রেকর্ডিং বানানো, একটা ফেক আপনার একটা টেক্সট মেসেজ বানানো, যে কোনো কিছু বানানো কিন্তু কোনো ব্যাপার না।
তো এই জিনিসগুলা আমি মনে করি এটা আসলে আহ একদমই করা উচিত না, বা এই জিনিসটাতে আপনারা বিভ্রান্তিত হবেন না। আপনারা এটা এটা চিন্তা করে নিজেদের মধ্যে একটা কেওটিক সিচুয়েশন, একটা কেওস ক্রিয়েট করবেন না। একটা এটা এইসব আসলে এই অপপ্রচার গুলা করার কারণটা হলো দলের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করা। আমরাও যখন দেখি, আমরা তো বুঝি এই জিনিসগুলা, যে এই জিনিসগুলা আসলে এটা জাস্ট একটা অপপ্রচার স্প্রেড করা, মিথ্যা নিউজ স্প্রেড করা। সেই জিনিসটাতে আপনারাও কোনো সময় মানে এটার মধ্যে আপনারাও বিভ্রান্ত হবেন না। আপনারা যা দেখবেন বা যা শুনবেন, আপনাদের নিজেদের তো একটা বিচার বিবেক আছে। আপনারা জানেন আমার আহ বাবা কেমন মানুষ। সে বাবা হিসাবে কেমন, সেটা আমি মনে হয় আরেকদিন বলবো। শুধু এতটুকু উদাহরণ দিব যে আমি যখন আমার তো বাবা, আমার যখন ব্যারিস্টার কমপ্লিট হলো, যেদিন আমার কল কল টু দ্য বার, মাই ফাদার ওয়াজন্ট দেয়ার, তখন তো সে জেলে। কিন্তু তার আগে যখন আমি পরীক্ষা দিচ্ছি, তো সে এরকম যে যেটা আমরা টিভিতে দেখি, যে হলো বাবারা মারা বসে থাকে লাইট জ্বালিয়ে, একটু পর খাবার নিয়ে আসে। আমার বাবা, আমার ফ্রেন্ডসরা, যারা আমার লন্ডনের ফ্রেন্ডসরা, ওরা সবাই এতটা শক যে আমার বাবা এভরিডে লাইব্রেরিতে এসে আমাকে খাবার দিয়ে যেত। যে আমার পরীক্ষার সময় আমাকে ছোট বাচ্চাদেরকে যখন স্কুলে নিয়ে যায়, সে ওভাবে আমাকে স্কুলে নিয়ে যেত। তো বাবা হিসাবে সে কিরকম, ওটা তো আমি জানি। হাউ হি ইজ অ্যাজ আ পারসন, সে কতটা ভালো মানুষ, বা সে কিভাবে আমাদেরকে বড় করেছে। আমরা আহ আপনাদের এখন মেবি আপনারা আজকে আমাদের সাথে এখন বড় হওয়ার পর দেখছেন, বাট পারিবারিক শিক্ষা আসলে মিশতে মিশতে আপনারা আরো দেখবেন, যখন আমরা নাটোরে আরো আসবো। ইনশাল্লাহ এখন অনেক আশা হবে আমার বাবার ইলেকশন ক্যাম্পেইনে, ইনশাল্লাহ আমি থাকবো, আমার বোন থাকবে। তো তখন আপনারা দেখবেন আমরা পারিবারিক শিক্ষার মধ্যে আমাদের মা এবং বাবার দুজনেরই ইকুয়াল তাদের সাপোর্ট চলছে। আমরা জানি আমার বাবা কিরকম, আর নাটোরের জনগণরাও আই থিঙ্ক জানে আমার বাবা কিরকম। এত বছর তারা তাকে দেখেছে। তো এই আনসারটা আপনারা ব্যালটের মাধ্যমে দিয়ে দিয়েন। আমি আসলে এটা নিয়ে তেমন যা করতে চাই না, যে যেই ধরনের অপপ্রচার ছড়ানো হচ্ছে, যেই ধরনের অপপ্রচার ছড়াচ্ছে, ওইটার আনসার আপনারা নাটোরের জনগণরাই দিবেন। আমি এটা নিয়ে আসলে আমি ছোট মানুষ, আমি শাকিল হোসেন হেলমেটরে কাজ করি। নাটোরবাসী অনেকে কমেন্ট করছে আমাদের হেলমেটরে, যে ব্যারিস্টার আপনিকে কি আগামী দিনে আমাদের নাটোরে যদি সুযোগ দেওয়া হয় কাজ করার জন্য নাটোরবাসীর জন্য, আপনি কি এমপি হিসেবে কাজ করবেন কিনা ভবিষ্যতে? আমি কাজ করব আমার নিজের আইনজীবী হিসাবে, আইনের মাধ্যমে, বা আমার বাবার সাপোর্ট হিসাবে আমি অবশ্যই সবসময় থাকবো। কিন্তু আমার বাবা এখনো আছে নাটোরে, সে সুস্থ, আপনাদের দোয়ায় সে অনেক ভালো আছে, সে অনেক ভালো কাজ করবে। আর ইনশাল্লাহ এখন আমরা আমাদের আমি আমার বাবার শ্যাডো হিসেবে সবসময় থাকবো নাটোরে। ভিডিও লাইভ চলছে, অনেকে দেখছে। হ্যাঁ। তো সর্বশেষ নাটোরবাসীর বিশেষ আপনি কি বলতে চান? আমি সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি। সবাইকে, সকল নেতা কর্মী, সকল নাটোরের জনগণ, আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি ফেস টু ফেস, ডোর টু ডোর, দরজা মানে প্রত্যেকটা বাসায় বাসায় যাওয়ার সুযোগ আমার হবে। আপনাদের সবার সাথে আমার দেখা হবে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা সবাই নিজের আহ একটা নিজেদের, আপনাদের সবার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আপনারা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এ বুঝবেন যে আপনাদের জন্য কোন দল ভালো, কে আপনাদের সাথে সবসময় ছিল, নাটোরে কে ছিল আপনাদের সাথে, কে আপনাদের জন্য কাজ করতে চায় ইন এভরি সেক্টর, সেটা এমপ্লয়মেন্ট হোক, নাটোরে গ্যাসের প্রবলেম হোক। এর আগেও যখন নাটোরে বিদ্যুতের সমস্যা ছিল, আমার বাবা বিদ্যুতের প্রবলেম রিজলভ করেছে, নাটোরে বিদ্যুৎ এনে দিয়েছে। যখন নাটোরের রাস্তাঘাট ছিল না, আমার বাবা রাস্তাঘাটের কাজ করেছে, রাস্তাঘাট করে দিয়েছে। নাটোরে কোনো রাস্তা ছিল না, সব পাকা রাস্তা আমার বাবা ওই 5 বছরের টাইমে সে সব কাজ করেছে। ইমাজিন করেন যদি সে 5 বছর সময় পেয়ে যদি এত কাজ করতে পারে, ইনশাল্লাহ যে নাটোরের ফিউচারে আর কত কাজ করতে পারবে। সেই সুযোগটা আপনারা আমার বাবাকে প্লিজ দিয়েন। আপনারা প্লিজ ধানের শীষে অ্যাডভোকেট রুহুল কবির তালুকদারকে ভোট দিন। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর মা, আলহামদুলিল্লাহ।